প্রিয় দর্শক, বাংলাদেশের 10 কিলোমিটার ভিতরে ঢুকে আরাকান আর্মিদের জলকেলি উৎসব পালন করেছে তারা, এবং সকলের যে পত্রিকায় নিউজ হয়েছে যে সকলের সামনে বাংলাদেশের বান্দরবনের সীমান্তে 10 কিলোমিটার ভিতরে অবৈধভাবে অনুপ্রবেশ করে জলকেলি উৎসব করেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এবং সেখানে জেলা পরিষদ সদস্য, রাজনৈতিক দলের নেতারা এবং স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এমনকি বিজেপি উপস্থিত থাকলেও ছিল সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিতর্ক চলছে। আমরা এটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যে আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব একেএম পাটোয়ারি, আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ কলিমুল্লাহ আপনাকে দিয়ে শুরু করতে চাই। নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আসলে মোহাম্মদ ইউনুস না মোহাম্মদ কলিমুল্লাহ? কলিমুল্লাহ না, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে ডক্টর ইউনুসের নাম এতবার সারাক্ষণে পড়তে হয় আমাদের বা বলতে হয়, সেই ডক্টর মোহাম্মদ ইউনুস, সেজন্য ভাবলাম যে বলে দেয়া ভালো। এখন ডক্টর আছে বাট মোহাম্মদ নাই আপনার সাথে। তা আমরা যে আকিকা করার নামে নাই আর কি, তো সেই জন্য কি করা যাবে, মুসলমান পুরুষ মাত্রই মোহাম্মদ, এটা আপনি সেই হিসেবে বলতে পারেন। সেই হিসেবে বলতে পারি। তা আমরা যে আলোচনায় করছিলাম বাংলাদেশের 10 কিলোমিটার ভিতরে, এখানে পত্রিকা দেওয়া আছে যে বান্দরবান সীমান্তে 10 কিলোমিটার ভিতরে, ব্যাপারটা আসলে কিরকম ভাবে দেখছেন? আপনার কাছে শুরুতে একটু বিশ্লেষণ শুনতে চাই। দেখুন, বান্দরবান পার্বত্য যে জেলাটি, সেটি বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ, মানে যেটা বলে হাইয়েস্ট অল্টিটিউড টেরেইন বা ভূমি, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ যে শৃঙ্গগুলো, শৈল শৃঙ্গগুলো এই জেলায় অবস্থিত। এবং এটি আমাদের একটা বড় অংশ জুড়ে আছে মিয়ানমারের আপনার রাখাইন এবং চীন, যে দুটি প্রভিন্স, তাদের সেই দুই প্রভিন্স সংলগ্ন আমাদের এই জেলা। এখন এই পার্বত্য বান্দরবান জেলা আবার আপনার বোমাং যে সার্কেল, তার বৃহৎ অংশ জুড়ে বিস্তৃত। বোমাং সার্কেলের কিছু অংশ রাঙামাটি জেলায় পড়েছে। এবং এই বোমাং সার্কেলের রাজারা আপনার বার্মার বা বর্তমান যে মিয়ানমার নাম, তার আগের নাম ছিল বার্মা, সেই বার্মার পেগু ডাইনেস্টির উত্তরসূরি তারা। প্রায় 500 বছরের পুরনো এই ডাইনেস্টি। মূলত সেখান থেকে মাইগ্রেট করে তারা বর্তমান বাংলাদেশের বান্দরবান জেলায় স্থিত হয়েছে। এবং মারমাদের দুটি অংশ, একটি অংশ মূলত আপনার এই বোমাং সার্কেলে রাজা, আরেকটি অংশ মং সার্কেলের রাজা, যেটা মূলত খাগড়াছড়ি অঞ্চলে বিস্তৃত। এবং এই দুই রাজ বংশই মারমা জনগোষ্ঠীর বা নৃগোষ্ঠীর অন্তর্গত। এখন এখানে যেহেতু মিয়ানমার থেকেই বা বার্মা থেকেই এই গোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করেছে, মাইগ্রেট করেছে, ঐতিহাসিকভাবে দুই অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের মেলবন্ধন আছে। এবং মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠী তারা। আর এখানে পরবর্তীতে আপনার জিয়াউর রহমানের শাসনামলে আপনার নতুন একটি ধর্ম প্রবর্তিত হয়ে তার সম্প্রচার ঘটেছে। সেটির নাম হচ্ছে আপনার মানে এটা বেসিক্যালি কম্বিনেশন অফ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, এই তিন প্যাকেজের অংশ। এবং এই যে ম্যাংলে, যিনি আইজল থেকে, মানে অর্থাৎ মিজোরামের রাজধানী আইজল থেকে এসেছিলেন এই ধর্মের প্রবর্তক, তিনি এই ধর্ম প্রবর্তন করে, প্রচার করে এবং এই অঞ্চল থেকে আবার চলে গেছেন। তিনি নির্দেশ হয়ে গেছেন, মোট কথা বলে এসেছেন যে তিনি আবার আসবেন। এই ধর্মের নাম হচ্ছে ক্রামা ধর্ম। এবং এই ধর্মের অনুসারী মূলত এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম যে জনগোষ্ঠী
ম্রো এবং খুমি এরা। এবং এখানে আমাদের সেন্সাসে উইথ ডিউ রেসপেক্ট তাদের সংখ্যা কম দেখানো আছে, বাস্তবে সংখ্যা তাদের অনেক বেশি এবং আপনার মারমাদের চেয়ে কোনো অংশে কম নয়। তো সেই নৈকট্যের ব্যাপারটি আছে। আর এখানে আপনার মিয়ানমার সরকার, জুন্তা সরকার, তাদের যখন নিয়ন্ত্রণ ছিল এই অঞ্চলে, তখন আমাদের সীমান্ত বরাবর আপনার তারা ল্যান্ড মাইন বা স্থল মাইন তারা ইনভেস্ট করেছিল। এবং এই কারণে প্রায়ই আমরা দেখি যে আমাদের হাই অল্টিটিউড টেরেন থেকে বুনো হাতির দল যখন সীমান্ত অতিক্রম করতে যায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, জখম হয় এবং মৃত্যুবরণ করে। সেই রিয়ালিটি গুলো আছে। তো ফলে যেই পথগুলো সেফ, ডেফিনেটলি সেই পথ ধরেই আরাকান আর্মির এই কন্টিনজেন্ট তারা আমাদের এখানে এসছে এবং কাইন্ড অফ ইউনিফর্ম বলা যেতে পারে, যাতে সহজে বিষয়টা দৃশ্যমান হয়েছে। এখন যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আন্তর্জাতিক শক্তি নিশ্চয় আপনার এখানে যথেষ্ট সক্রিয়ভাবে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। দুটি মার্কিন প্রতিনিধি দল 15 এবং 16 তারিখে আমাদের বাংলাদেশ ভিজিট করে গেছেন। এখানে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এর নেতৃত্বে আপনার আমনা বালোচের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছিল এবং এখানে 3টি রুশ যুদ্ধ জাহাজও শুভেচ্ছা সফরে আমাদের এই অঞ্চলে ঘুরে গেছেন। সব মিলিয়ে এই যে আনাগোনা, এটি পুরো পরিবেশ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এবং এই 10 কিলোমিটার অভ্যন্তর কিন্তু কম নয়, এটা নো ম্যানস ল্যান্ড না, ওয়েল উইদিন দ্য টেরিটরি অফ বাংলাদেশ। এবং সেখানে কোনো ইমিগ্রেশন ফর্মালিটি ছাড়া আপনার এই যে আরাকান আর্মির যারা প্রতিনিধিত্ব করছেন এরা বেসিক্যালি নন স্টেট অ্যাক্টর, যেহেতু কোনো রাষ্ট্রের অংশ তারা অফিসিয়ালি না, স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা আবির্ভূত হয়নি, কিন্তু দখলে আছে, সেই কারণে তার নন স্টেট অ্যাক্টর বলেই অভিহিত। এবং তাদেরই বাহিনী যখন আমাদের এখানে অভ্যন্তরে প্রবেশ করে এবং আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর যারা অর্থাৎ বিজিবি বর্তমানে তারা যখন আপনার কমপ্লেসেন্ট থাকেন, তখনই বুঝতে হবে যে ডেফিনেটলি এক ধরনের সবুজ সংকেত তাদের জন্য আছে, সেটা নিয়েই তারা এখানে প্রবেশ করেছে। ধন্যবাদ। জি, সবুজ সংকেত আছে, বাট বাংলাদেশের জন্য এটা কতটা ভয়ঙ্কর বার্তা বলে আপনি মনে করেন? তাছাড়া আমাদের নিরাপত্তা উপদেষ্টা কয়েকদিন আগেই ওনার নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। তো বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা হওয়া উচিত ছিল? আমরা তো দেখেছি যে এখানে নিউজে বলা আছে যে বিজেপি সেখানে মানে উপস্থিত ছিল বাট নিষ্ক্রিয় ছিল। তা আমরা আসলে কি বার্তা পাচ্ছি এর মাধ্যমে? দেখুন, বিজেপির পক্ষ থেকে তারা হয়তো একটা নজরদারি রাখছিলেন যে তারা যাতে আবার জনারণ্যে মিশে না যায় এবং খ্রিস্ট চিত্তে যাতে আবার ফিরেও যায়, সেটি হয়তো তারা নিশ্চিত করেছেন। কিন্তু ইমিগ্রেশন ফর্মালিটি বলতে যা বোঝায়, পাসপোর্ট, তারপরে ভিসা, এগুলো ফর্মালিটির মধ্যে দিয়ে তারা যাননি, কারণ টেকনিক্যালি স্পিকিং এটি নন স্টেট অ্যাক্টর, স্বীকৃত রাষ্ট্র নয়। সুতরাং তাদের যদি পাসপোর্ট নিয়ে আসতে হয়, মিয়ানমারের পাসপোর্ট বহন করতে হবে, যেই রাষ্ট্রকে তারা আর তার প্রতি অনুগত নয় এবং তারা বিশ্বাসও করে না। সেই জন্য টেকনিক্যাল সমস্যাও কিন্তু আছে। চাইলেই আমরা তাদের কাছ থেকে পাসপোর্ট প্রদর্শন করতে বললে তাদের প্রতি আবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে। অফিসিয়ালি বাংলাদেশ এখনো মিয়ানমার রাষ্ট্রটিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গণ্য করে এবং আমাদের সন্নিহিত যে মিয়ানমার টেরিটরি যেটা আরাকান আর্মির দখলে আছে, সেটাও আমরা টেকনিক্যালি স্পিকিং অফিসিয়ালি তাদের যে সোভারেনিটি সেটি আপনার জুন্তা সরকারের নিয়ন্ত্রণ। ধন্যবাদ। এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টার মানে ভূমিকা কি আসে ওনার থেকে? তো আমরা এখনো পর্যন্ত, এটা তো এই ঘটনা ঘটেছে যে 16 এবং 17 তারিখে, আজকে 21 তারিখ, আমরা কিন্তু এর মধ্যে কোনো সরকারের পক্ষ থেকে বা নিরাপত্তা উপদেষ্টার পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। দেখুন, এখানে নানান রকমের জটিলতা আছে। আপনার 1,80,000 রোহিঙ্গা প্রত্যার্পণ করার জন্য তারা অনুগ্রহ সম্মতি প্রদান করেছেন, এরকম একটি খবর আমরা বিমস্টেক বৈঠকের বরাদ দিয়ে পেয়েছি। এবং সেটা আবার
মিয়ানমার যেটা জুনতা সরকার তাদের পক্ষ থেকে, যাদের আবার দখল নেই অন দ্য গ্রাউন্ড। এখন আবার শোনা যাচ্ছে যে ৮০,০০০ আপনার রোহিঙ্গা আরাকান যারা নিয়ন্ত্রণ করছেন তাদের অনুমতি আছে ফেরত নেবার। এখন এই যে ৮০,০০০ ব্যক্তি রোহিঙ্গা জাতিগোষ্ঠীর অন্তর্গত, তারা নিরস্ত্র বেসামরিক ব্যক্তি না সশস্ত্র সামরিক ব্যক্তি, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি, সেটাও কিন্তু একটু খতিয়ে দেখার বিষয় আছে। বিষয়টা যদি তাই হয় তাহলে জি, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। এ কে এম পাটোয়ারি, আপনার কাছে তারা যারা যাবেন তারা মূলত ক্যানন ফডার হিসেবে হয়তো ব্যবহৃত হবেন, অর্থাৎ আরাকান আর্মি থাকবে পেছনে, সামনে তাদের ফেলে দেওয়া হবে এবং জুনতা বাহিনীর সঙ্গে যে যুদ্ধ অবশ্যম্ভাবী, আপনার বিশেষ করে ৩টি বড় শহর নিয়ন্ত্রণের নিরিখে সেই বিষয়টি তখন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে এবং ইন এ ওয়ে আমরা একটা পার্টিতে পরিণত হতে পারি। এই আপনার যে ঝঞ্ঝা বা যেই সমর বা জং যাকে যেভাবে আমরা অভিহিত করি না কেন তার মধ্যে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার কাছে এই বিষয়ের উপর একটু মন্তব্য শুনতে চাই, পরে আমরা একটি রাজনৈতিক আলোচনায় যাব। দেখুন, ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘদিন থেকে একটা বলে আসছি যে এই যে চিটাগং নিয়ে আমাদের যেসব ষড়যন্ত্র হচ্ছে, কেন হচ্ছে, এটা ইতিপূর্বে আমি অনেক মিডিয়া এটা বলছি, সম্ভবত এই মিডিয়া এখানে ওই চ্যানেলও আমি বলছি যে এখানে বার্মা অ্যাক্ট করা আছে। তারপরে একটা লোক যখন কোনো এক পয়সা তার কাছে না থাকে তখন সে কিন্তু নিরাপদ থাকে, আর যখন তার কাছে কোনো সম্পদ থাকে তখন সে নিরাপদহীনতা ভোগে। তো আমাদের পার্বত্য চট্টগ্রামে মিনারেল রিসোর্স, মাটির নিচে যে সম্পদ রয়ে গেছে, যেটা উত্তোলন করতে পারলে আমরা বাংলাদেশের দরিদ্র দেশ এটা বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে এবং আমরা কুয়েত থেকেও আমাদের জীবনযাত্রার মান এবং জিডিপি অনেক এগিয়ে থাকবে। কিন্তু আমাদের যে রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা কিন্তু এই ব্যাপারে উদাসীন বিভিন্ন কারণে। একটা কারণ হলো তাদের ব্যক্তিগত ইন্টারেস্ট, দ্বিতীয়ত বেশি দিন তারা ক্ষমতা থাকার জন্য এইটা নিয়ে উচ্চবাচ্য করলে তারা বেশি দিন থাকতে পারবে না। যারা এখানে এইটা নিয়ে যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এটাকে আলাদা করবার চাচ্ছে, তারা অ্যানয়েড হবে। এই জন্য আমাদের পলিটিশিয়ানেরা তারা নিজের শেয়ারের কথা চিন্তা করে এটার ব্যাপারে মাথায় ঘামায় নাই এবং এটার উপর দৃষ্টি দিলে জীবনযাত্রার মান উন্নত হইতে। আমরা এখন ওয়ার্ল্ড ব্যাংকের পিছনে যে দৌড়াচ্ছি তা দৌড়াইতে হতো না, বরঞ্চ আমাদের কাছে সাহায্যের জন্য মানুষ আমাদের পিছনে পড়তো। তো এই কারণে হলো কি যে চট্টগ্রামের যে পার্বত্য চট্টগ্রামের মাটির নিচে যে ইভেন কি এখানে ইউরেনিয়াম পর্যন্ত আছে, যেটা আণবিক বিদ্যুৎ বোমা তৈরি করার যে ইকুইপমেন্ট গুলি সেগুলো এখানে আছে, হীরা আছে, সোনার খনি পর্যন্ত আছে এখানে। এইটা বিভিন্ন সময় এই এনার্জি মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত লোকজনকে তারা পারচেজ করে। সর্বশেষ যখন আওয়ামী লীগের গভর্নমেন্ট আসে তখন নুরুদ্দিন সাহেব যখন এনার্জি মিনিস্টার তখন ওনাকে পারচেজ করার চেষ্টা করে, যে ওনাকে তখন অফার দিয়ে সরাসরি যে আপনাকে অন্যদেরকে আমরা কম দিছি, আপনি জেনারেল সাহেব আপনাকে আমরা বেশি দেব, কোন ব্যাংকে কোথায় দিব সেটা আপনি বললে আমরা সেভাবে ব্যবস্থা করবো। এইখানের কোনো উত্তোলনের জন্য আপনারা কোনো কোম্পানির কাছে আপনারা চুক্তিবদ্ধ হবেন না বা তুলবেন না। এটা সবাই অবগত আছেন যে বাংলাদেশের কিছু বরিশাল, নোয়াখালীতে বিভিন্ন জায়গায় হঠাৎ করে তেলকূপ, গ্যাস আবিষ্কার হয়, কিন্তু পরবর্তীকালে আর এটা কেউ আর ওইটা নিয়ে কেন হচ্ছে, পরিত্যক্ত কেন হচ্ছে, কেন উত্তোলন করতে হচ্ছে না, এই জন্য সরকার থেকে কোনো স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয় না। প্রায় আমরা শুনি যে এই জায়গায় তেল পাওয়া যাচ্ছে, ওই জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে এটার কোনো খবর থাকে না। কারণ কি? কারণ হলো এইসব কারণ। তো নুরুদ্দিন সাহেবকে যখন অফার দিল, নুরুদ্দিন তখন তৎকালীন গভর্নমেন্ট এটা প্রধানমন্ত্রীর নলেজে দিলেন। নলেজে দেওয়ার পরে প্রধানমন্ত্রী বললেন যে পার্টির জন্য টাকা নিয়ে নেন। তার মানে আমরা উপরের দিয়ে যে দেশপ্রেমটা দেখাচ্ছি, ভিতরগত ব্যাপার হলো যে এই যে এখানকার যে সম্পদ উত্তোলন না করে তারা ব্যক্তিগত লালসার জন্য, ব্যক্তিগত লাভের জন্য, শেয়ারের জন্য তারা কম্প্রোমাইজ করে। এই যে সাগর রুনি মারা গেল, সাগর রুনির কাছে এরকম কিছু তথ্য সে রেকর্ড করছে, রেকর্ড করার পরে তার পরিপ্রেক্ষিতে সাগর রুনিকে মারা হয়েছে এবং এখন পর্যন্ত সাগর রুনির কোনো ফয়সালা হয় নাই। এই রহস্যটা কি? রহস্যটা গভর্নমেন্ট যারা দায়িত্বপ্রাপ্ত থাকে তারা এটার উত্তরটা দিতে পারে। দ্বিতীয়ত হলো যে এই যে আমাদের যে বর্ডার রক্ষা করার জন্য বিডিআর,
বিডিআর এর নাম পরিবর্তন করে গার্ড করা হয়েছে, তাদের ডাউনগ্রেড করা হয়েছে। এবং একটা গার্ড মানে চৌকিদার, তো একটা ফোর্সকে গার্ডে রূপান্তরিত করা হইলো। কেন করা হইলো? করা হলো ওই কারণের জন্য, এবং তাদের কাছে অনেক অত্যাধুনিক আর্মস যেটা ছিল সেটা না দিয়া তাদের লাঠি দিয়ে ডিউটি করতে দেওয়া হলো। তো এই যে রহস্যগুলি, এইটার ব্যাপারে আমাদের দেশের অন্যান্য সুশীল সমাজ হইতে শুরু করে আমাদের যারা অন্য পুলিশ, এরা অনেকেই ওয়াকিবহাল না। তো নুরুদ্দিন সাহেব যখন শেখ হাসিনাকে বললেন যে, তো হাসিনা বললেন যে এটা আপনি এই টাকা পার্টির ফান্ডে নিয়ে নেন, নুরুদ্দিন সাহেব তখন তার দেশপ্রেম ছিল, সে বলছে যে আমার তো সার পাওয়ার কিছু না, আপনারও নেত্রী আপনারও কিছু সার পাওয়ার নাই, আপনি এই টাকা দিয়ে আমরা কি করবো, আমরা জাতির সাথে বেইমানি করবো না। তখন শেখ হাসিনা বলছেন যে না এটা ঠিক আছে, এটা করবেন না। দেখলো যে নুরুদ্দিন সাহেবকে ম্যানেজ করা যাবে না। তার ফলশ্রুতিতে নুরুদ্দিন সাহেবকে পরে কিছুদিন পরে ইন্ডিয়ার পরামর্শে তাকে দপ্তরবিহীন করা হয়েছে। দপ্তরবিহীন করা হওয়ার পর আমি অন্য মিডিয়াও বলছি, দু একদিন আমি এটা বলছি, অনেকে আমাকে বলছে এটা বলার দরকার নাই, কারণ এটা বলাটা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়। আমার যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, আমি চুপ করে থাকতে পারছি না। আমি দেখছি যে কোন সময় মারা যাবে, এই জাতি এটা জানার দরকার, এটা রেফারেন্স হিসাবে। নুরুদ্দিন সাহেব এখনো জীবিত আছে, একসময় উনিও মারা যাবে, তথ্য তখন পারা যাবে না। আমি বলবো চ্যানেলের লোকজনেরা এবং আপনাদেরকেও বলবো, ওনার সাথে যোগাযোগ করলে আপনারা কিছু ক্লু পাইতে পারেন, কারণ উনি অনেক চাপা মানুষ। উনি ওনাকে দপ্তরবিহীন করলো। পরে যখন আমি ওনাকে বললাম যে আপনি এই একটা ঘুরে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি চাইলে এই দেশের এরশাদের সময় আপনি চাইলে বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারতেন, আপনি নেন নাই। এখন একজন মহিলার অধীনে আপনার মন্ত্রী হয়েছেন, তারপরে আবার এই ন্যাকড়াইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তখন উনি আমাকে বললেন যে ভালো করে চিন্তা করো, তোমরা চিন্তা করে বলো যে যদি আমি পদত্যাগ করবো কিনা। তো পরে উনি যখন মনস্থির করলেন যে উনি পদত্যাগ করবেন, তখন তাকে এনার্জি মিনিস্টার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার দিলেন সান্ত্বনা পুরস্কার হিসেবে। তারপরে উনি যখন ওনার বাড়িতে গেলেন, কারণ তখন তার পিছনে লেগে থাকলো, বাড়িতে গেলেন। উনি যে জায়গায় অবস্থান করছেন একটা টার্নিং পয়েন্টে, সেই উঁচা জায়গা, তো পানির ধর্ম হলো নিচের দিকে যায়, গাড়ি স্টিয়ারিং ছেড়ে দিল, গাড়ি নিচের দিকে যাবে। ওনার ওই গাড়ির মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, দেখা যায় একটা ট্রাক দিয়ে ওনাকে চাপা দিয়ে মারতে চাইছিল, মারতে পারেনি, আল্লাহর রহমত। ওনার একটা পা ভেঙে গেছে, পরে উনি সিএমসি, এখনো উনি লাঠিবট দিয়া হাঁটে, উনি এখনো জীবিত আছে। কোন লোকে যদি আমার এই ক্লু পাইয়া যদি ওনার লগে জিজ্ঞাসা করেন আরো ক্লিয়ার হইতে পারবেন। এরপর এইখানে দেখে, এখানে এই যে কুকি সিন, সদ্দুল আরমা, এগুলি সম্পূর্ণ বিভিন্নভাবে এগুলি করে রাখছে, এরা দীর্ঘদিনের প্ল্যান করছে, করে রাখছে, এটা আলাদা করবে। কিন্তু আমাদের যে এরকম যোগ্য দক্ষ, আমরা অনেকে মনে করতেছি আমরা যোগ্য, কিন্তু যোগ্য দক্ষতার এখানে আমি কোনো প্রতিফলন দেখছি না। তো এখানে হলে এই জিনিসগুলি তো, এটা আমাদের যদি এটা কারোর সাথে ডেভেলপারের মতো চুক্তিও করে দেয় উত্তোলন করার জন্য বড় কোনো রাষ্ট্রকে, তাহলে কিন্তু আমাদের এই রাষ্ট্রের ভূখণ্ড অখণ্ডতা রক্ষা হয়, প্লাস আমরা কিছু লাভ পাই। কিন্তু সরকার এটার মধ্যে যাচ্ছে না, আগের গভর্নমেন্ট জানে, ইভেন কি ইন্টারিম গভর্নমেন্ট 9 মাস হচ্ছে, ওনারাও এটার মধ্যে কোনো যাচ্ছেন না। তো এখন আমাদের একটা টেরিটরিতে একটা পাসপোর্ট ছাড়া ইলিগেল ট্রেসপাস এটা করতে পারে না, তাহলে সার্বভৌমত্ব থাকে না। তো এখানে এরা যে আসছে, এরা কি সশস্ত্র লোক আসলো না কি আসলো, সরকার থেকে কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আসে নাই। তাহলে সরকারের কাছে আমরা ব্যাখ্যা দাবি করছি, এই লোকগুলি কিভাবে আসলো। আমরা আগের গভর্নমেন্টের সময় আমরা দেখছি যে আমাদের ওখানে অস্ত্র নিয়ে আমাদের কিছু বার্মার কিছু সোলজার আমাদের দেশে ঢুকে পড়ছে, এবং এদের গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে নিউজে আমরা দেখছি। এরপরে ওদেরকে কিভাবে, এদের বিচার হওয়ার কথা, ওদের জেলে যাওয়ার কথা, ইভেন কি বার্মার সাথে নেগোসিয়েশন করে আমাদের এটার বিনিময়, তারা যখন এদের সোলজারগুলি নেবার জন্য করলো আগের গভর্নমেন্টের, তখন গভর্নমেন্টের নেগোসিয়েশন না করে তাদের কি করে পাঠাবো, হাসান মাহমুদ উদ্বিগ্ন হয়ে গেছে, তাদেরকে ইয়ারে নেবে না, মানে শীতে তাদেরকে পাঠাবে সেটা নিয়ে। কিন্তু এরা যে ঢুকলো, এদের বিনিময়ে আমরা কিছু রোহিঙ্গাকে দিতে পারতাম, আমরা কিন্তু রোহিঙ্গাকে এটার জন্য 1:100 আমরা দিতে পারতাম, ওরা নিতে বাধ্য হইতো, কারণ এটা ট্রেন, তো এরা ওদের সোলজারের অভাব, তারা নিজেরা আভ্যন্তরীণ যুদ্ধে তাদের অনেক শূন্য হতাহত হচ্ছে, ওই শূন্যগুলির গুরুত্ব বেশি, তারা তখন নেগোসিয়েশন করে আমাদের থেকে নিয়ে গেলেন। কিন্তু আমাদের এখানে যে অস্ত্র নিয়ে ঢুকলেন, ইলিগেল ট্রেসপাস করলো, এটা কোনো এদের না বিচার করলাম না, কোনো এটার বিনিময় আমরা বন্দি বিনিময় করতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে পারি না। কারণ করতে পারি না কেন, আমরা ইন্ডিয়াকে খুশি করার জন্য। তারপরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ওখানে গেছে, যখন আমাদের এখানে রোহিঙ্গাকে দিল, তখন উনি ওনাদের লগে বললো, ওদেরকে বললো, মোদি বললো গো হেড, এবং তাদের বললো, তারপরে আমাদের আরো লোক আসলো। তো আমরা জনগণের ট্যাক্সের টাকা আমরা বিজিবি বলি আর বিডিআর বলি, কেন পাল্টাছে? তো এখানে তো একটা ডিউটি আছে। এখন আমরা কি লাশ গ্রহণ করার জন্য এদেরকে পাল্টাছি? এখন আজকে সময় আসছে এদের এই প্রশ্নগুলি তোলা, যে আমরা কি লাশ গ্রহণ করব নাকি আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করবো। এখানে আমরা একটা ব্রিগেড, একটা ক্যান্টনমেন্ট, আমরা একটা ডিপো করলাম, তাহলে এই লোকগুলি কিভাবে আসতেছে? আর আমরা যদি ওই যে একটা গ্রুপের সাথে যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারতাম, ওরা কিন্তু আমাদেরকে চাইছে, একটা 2টা গ্রুপের যে যুদ্ধ হচ্ছে তাদের আভ্যন্তরে,
একটা গ্রুপ আমাদের কাছে সৈন্য চাওয়া হয়েছে। তো আমাদের ওই সময় নেতৃত্ব যদি ওই সময় রোহিঙ্গার কিছু উপযুক্ত লোকেরা ওখানে ওদের দিত, তাহলে এদের সাথে আমাদের একটা অংশের সাথে আমাদের ভালো সম্পর্ক হতো, তাহলে অন্তত আমাদের ভুল বোঝাবুঝি হইতো না। আর মানুষের নার্ভটা দেখে যে আমাদের এখানে বোমা পড়ছে, ইতিপূর্বে আমাদের এখানে ঢুকে পড়ছে, আমরা কিন্তু প্রতি উত্তর দিতে পারি নাই। অথচ জিয়াউর আমলে একবার খালি আমাদের এখানে ইলিগেল ভাবে ঢুকছিল 2টা সৈন্য, তখন একটা ব্রিগেডকে যখন প্যারেড করা শুরু করলো, তারা আন্তর্জাতিক ইয়েতে গেল, মনে করলো বাংলাদেশে অ্যাটাক করবে। বার্মা ক্ষেতের আলের মধ্যে বন্দুক ফেলে পালাইতো আমাদের যদি বিডিআর কে দেখতো। তখন জিয়াউর রহমান ওখানে একটা ব্রিগেডকে তখন আন্তর্জাতিকভাবে বললো, জাতিসংঘে বলা হলো যে তুমি কি অ্যাটাক করবে বার্মাকে, তুমি ওখানে এক ব্রিগেড কেন শূন্য ওখানে চিটাং ইয়ে করে সমাবেশ করছো। তখন জিয়াউর রহমান গভর্নমেন্ট তরফ থেকে বলা হইলো না, আমরা ওটা যুদ্ধ করার জন্য, আমাদের শীতকালীন মহড়া করার জন্য ট্রেনিং করবো, ওনাদের ঘাবড়াবার কিছু নাই। অ্যাকচুয়ালি ওনার শীতকালীন মহড়া করার জন্য করে নাই, বার্মাকে একটা সেট করার জন্য। এখন বার্মা বারবার আমাদের এখানে এসব গোলা পড়তেছে, ওদের যুদ্ধ জাহাজ 18 বার আমাদের টেরিটরি লঙ্ঘন করছে, আমরা কিছুই করতে পারছি না। ওরা বুঝছে যে এরা কিছু করার মতো ক্ষমতা নাই। এতে আমাদের সাইকোলজিক্যাল এফেক্ট হচ্ছে, আমার সোলজারদের মনোবল ভেঙে যাচ্ছে। আমাদের কিন্তু এখন সময় আসছে এটা প্রতি উত্তর দেওয়া। এখানে সোজা হিসাব, আমার টেরিটরিতে উইদাউট পারমিশন আসবে, কেউ ফেরত যাবে না, এদেরকে আমরা লাশ বানাই ফেরত দেব। 2-1টা এরকম ঘটনা ঘটলে ওরা বুঝবে যে না, এখানে গেলে এখানে ফাজলামি করলে বাংলাদেশের লোকেরা ছাড়বে না। যেভাবে ফজলুর রহমান যেভাবে করছিলেন ওখানে বিএসএফ এর করলেন, তারপরে অনেকদিন বর্ডারে হত্যা বন্ধ হয়ে গেছিল। তারপরে যেখানে ফজলুর রহমানকে যেখানে প্রমোশন হওয়ার কথা তাকে রিটায়ারমেন্টে পাঠাই দেওয়া হচ্ছে। এখন যাই হোক, এই গভর্নমেন্ট একটা মূল্যায়ন করছে, ওনাকে এখন বিডিআর সংস্কার কমিটির চেয়ারম্যান করছে। তো এই হলো আমাদের আমরা আমাদের নেতৃত্ব কি বলতেছে, আমাদের জনগণের কাছে ওই ফিলিংসটুকু আছে। জনগণের চাওয়ার পাওয়ার নাই, কিন্তু তার দেশ রক্ষা করার আছে। কিন্তু সরকারের কিন্তু ওই চেয়ারের সাথে কম্প্রোমাইজ করার জন্য অনেকগুলি সত্য কথা বাইরে আসতেছে না। আমি একজন স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমি অপমান মনে করি, অপমান বোধ করি যে আমার লোকেরা যখন লাশ আনতে যায় তখন গুলি করে, আলোচনার মধ্যে লাশ আনতে গেলে। তো আমার সেনাবাহিনী আমার বিডিআর কে লাশ গ্রহণ করার জন্য আমরা সৃষ্টি করছি। এক লাশের পরিবর্তে যদি 2টা লাশ আমরা ফেলে দিতে পারি, তাহলে ওরা সাবধান হয়ে যাবে, যে বলবে যে না, যেমন গোকরা সাহেবকে দেখলে আমার ভয় পায়, দোড়া সাহেবকে ভয় পায় না। তো আমাদের এখন সময় আসছে, এখন আমাদের একই সুরে এই কথাগুলি বলতে হবে, সরকারের উপর একটা চাপ সৃষ্টি করতে হবে। আমাদের ইউনূস সাহেবের সারা বিশ্বে একটা গ্রহণযোগ্যতা আছে, তো গ্রহণযোগ্যতা হলে গ্রহণযোগ্যতা উনি এখন এটা ব্যবহার করেন না। কারণ আমরা দেখছি কিন্তু ওনার কিছু লোকজন ডিজিটালি লাগানো হচ্ছে, ওনাকে বেশি দিন রাখার কথা, ক্যাম্পিং করা হচ্ছে, অথচ এই ব্যাপারে কোনো ক্যাম্পিং নাই। যে আমার সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে সেটা ব্যাপারে কোনো ক্যাম্পিং নাই। এখন আমাদের সোজা সাপটা জেডে কাছে কথা বলতে হবে। এখন এই গভর্নমেন্ট আমাদের কথা বলার সুযোগ দিচ্ছে, এখন আমরা চুপ করে থাকার দরকার না। যেটা আমরা মনে করবো যে এটা সঠিক না, সেই ব্যাপারে আমাদের রিয়েক্ট করা দরকার নাগরিকদের। ধন্যবাদ আপাতত। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে এই বিষয় ছাড়াও